আসসালামু আলাইকুম ভাই লোক, কি খবর আপনাদের? কেমন আছেন সবাই? রোজায় কার কি অবস্থা? রোজায় কাকে কাকে ধরছে ভাই, একটু কমেন্ট করেন। আমাদের এখানে প্রায় সবাইকেই ধরছে রোজায় আর কি, কাজ এগোয় না খুব একটা। যাই হোক, এটা একটা রহমতের মাস। এনিওয়ে, ঈদকে সামনে রেখে আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটন নিয়ে এলো তাদের নতুন ফোন Xenon X50, এবং এটাকে তারা বলতেছে তাদের ফ্ল্যাগশিপ ফোন। আর একদিক দিয়ে আমি ভাই খুব খুশি হয়েছি, মানে পর অনেকগুলো ফোন আমাদের কাছে আসছে, সব আইফোন 17 প্রো সিরিজের হুবহু আর কি, নকল বলা যায় আর কি ডিজাইনের। সো ফ্রেশ একটা লুক নিয়ে হাজির হয়েছে ওয়ালটন। ধন্যবাদ তাদেরকে আইফোনকে নকল না করার জন্য। প্রেজেন্টিং ওয়ালটন Xenon X50, 120 হার্জের অ্যামোলেড প্যানেল, 6300 mAh এর ব্যাটারি, মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি, সাথে আবার অ্যান্ড্রয়েড 16 রয়েছে লেটেস্ট। আর 256 GB ভেরিয়েন্টের এই ফোনটার দাম হচ্ছে 31,000 টাকা। এখন 31,000 টাকায় এই ফোন আপনি কিনবেন নাকি কিনবেন না, মূলত সেটা নিয়ে আমাদের ভিডিওতে আলাপ হবে। আজকে দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পাস। চলেন ডিজাইনটা দিয়ে শুরু করি। ফ্রেশ লুক, তবে এই ক্যামেরা বাম্পটা আমার যে খুব বেশি পছন্দ হয়েছে সেইটা জোর দিয়ে বলা যাবে না। এখানে কাজের সেন্সর মূলত একটাই, বাকি যা যা দেখতে পাচ্ছেন অধিকাংশই কোনো কাজ নাই বলতে গেলে। সো আলটিমেটলি ক্যামেরা হাউজিংটা অনেক বড় সড়ো হয়ে গিয়েছে, যেটা আমার চোখে দেখতে বেশ বদক্ষতি লাগছে। এটা একটা ফ্রেশ লুক, অবশ্যই কারো না কারো পছন্দ হবে এটা। আর এই ফোনের আগাগোড়া পুরাটাই প্লাস্টিকের, ফ্রেম থেকে শুরু করে। তবে আসলেও বেশ সলিড একটা ফিল আমরা পেয়েছি। ফোনটা হাতে নিলেই আপনি বুঝতে পারবেন যে এটা বেশ শক্ত একটা ফোন। আমি আরো বেশি খুশি হয়েছি, পেছনে তারা ম্যাট ফিনিশ দিয়েছে, এবং এই ম্যাট ফিনিশের মধ্যে আবার কিছুটা লেন্স ফ্লেয়ারের একটা ডিজাইন ইন্টিগ্রেটও করেছে তারা। খুবই চমৎকার লাগে দেখতে। হ্যাঁ, এইটাকে ইউনিবডি ডিজাইন বলা যেতে পারে, এবং ফ্ল্যাট সারফেসে রাখলে এইটা একেবারেই সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, কারণ হলো ফোনটা বক্সি শেপের। অবশ্য বক্স শেপের হওয়ার কারণে একটা অসুবিধাও আছে। ব্যাক কভার ছাড়া যদি আপনি এই ফোনটা হাতে ধরে রাখেন, অনেক সময় পরে দেখবেন যে আপনার হাত ব্যথা করছে একটু, ওই বিশেষ করে কর্নারের এজগুলাতে হাতের তালুতে লেগে একটু ব্যথা অনুভব করতে পারেন। বাট ওভারঅল এই ফোনটা বেশ হ্যান্ডি এবং খুবই কম্প্যাক্ট আর সলিড মনে হয়েছে আমাদের কাছে। বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম, 7.8 মিলিমিটার হচ্ছে এটা থিকনেস, আর ওয়েট আমরা পেয়েছি 196 গ্রামের আশেপাশে। খুব বেশি বাল্কি ফিল হয় নাই, যথেষ্ট লাইট ওয়েটই মনে হলো, কারণ হচ্ছে এর ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই চমৎকার। যদিও এক হাতে অপারেট করাটা খুবই ডিফিকাল্ট হবে আপনার জন্য। তবে ফোনের সামনের দিকে দেখলে হয়তো আপনার একটু মন খারাপ হতে পারে, কারণ বেজেলের আধিক্য আসলে ফোনের সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছে। এই বাজেটের একটা ফোনের বেজেল এত মোটা, এটা আমার মেনে নিতে আসলে কষ্ট হচ্ছে। তাছাড়া বেজেল কিন্তু সিমেট্রিক্যালও না, খেয়াল করে দেখেন নিচের বেজেলটা অনেক বেশি মোটা। ভালো ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরা কাট আউটটা আবার যথেষ্ট ছোটখাটো আছে। একটা ব্যাপার অবশ্য আমার কাছে খুব বেশি ভালো লাগে না এই ফোনের, সেটা হলো হাইব্রিড সিম কার্ড স্লট। মানে হচ্ছে দুইটা সিম কার্ড যদি আপনি ব্যবহার করেন, নো মেমোরি কার্ড। আর যদি মেমোরি কার্ড ব্যবহার করতে হয়, একটা সিমকে আপনাকে বিসর্জন দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা ডিসপ্লের মধ্যে ইন্টিগ্রেট করেছে, এবং এটা যথেষ্ট ঠিকঠাকই কাজ করে বলে আমাদের কাছে মনে হলো। তবে স্লাইটলি অ্যানিমেশন ডিলে আমরা খেয়াল করেছি। এক্সট্রা বেশ কিছু ফিচার আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রিদিং হ্যালো লাইট। দেখতে বেশ কুল লাগে এবং নোটিফিকেশনে বেশ কিছুটা কাজে দেবে, তবে এইটাকে এসেনশিয়াল বলা যাবে না। আর এই ফোনে মিলিটারি স্ট্যান্ডার্ডের 810 এই সার্টিফিকেশন রয়েছে। তার মানে অ্যাক্সিডেন্টালি যদি অল্প দূরত্বে হাত থেকে পড়ে যায়, তাহলে ফোন ভেঙে যাওয়া নিয়ে খুব বেশি দুশ্চিন্তা না করলেও চলবে। IP68 রেটিংও রয়েছে, পানি এবং ধুলাবালি থেকে এই ফোনটা নিরাপদ থাকবে। বেশ কিছু কালারে এই ফোনটা অ্যাভেলেবেল, যেমন প্যাসিফিক ব্লু, ডিজার্ট গোল্ড এবং মিডনাইট ব্লু। এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো জানতে চাই কমেন্ট সেকশনে। পার্সোনালি আমার খুব বেশি ভালো লাগছে, এটা জোর দিয়ে বলা যাবে না, বাট আপেক্ষিক ব্যাপার ডিজাইনের। ধরেন আমার কাছে ভালো লাগে নেই মানে যে অন্য কারোর পছন্দ হবে না, ব্যাপারটা সেইটা না, কারো কারো হয়তো ভালো লাগবে অবশ্যই। 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশন রয়েছে। এটা একটা অ্যামোলেড প্যানেল এবং কালার খুবই চমৎকার ভাই। রিফ্রেশ রেট 120 হার্জ, আর এটা পিক ব্রাইটনেস 1000 নিটস। ইনডোরে তো অবশ্যই ঠিকঠাক, আউটডোরে আমরা বেশ ভালোই পারফরমেন্স পেয়েছি। এইটার ডিসপ্লে নিয়ে আসলে কমপ্লেন করার সুযোগ নাই, যথেষ্ট ভালো এবং কালারফুল একটা ডিসপ্লে। কালারগুলো খুবই চমৎকার পপ আউট করে, আমরা কোনো কালার শিফটিং ইস্যু পাই না। ডিসপ্লেটা চমৎকার ভাই। আর প্রোটেকশন হিসেবে তারা এখানে পান্ডা গ্লাস ব্যবহার করেছে। এতে 10 বিটের কালার ডেপথ সাপোর্ট রয়েছে, ফলে কালার রিপ্রোডাকশন কিন্তু খুবই চমৎকার, যথেষ্ট ক্রিস্প এবং ভিভিড। এই ফোনে মাল্টিমিডিয়া কনজামশন যথেষ্ট ভিন্ন একটা মাত্রা যোগ করবে এর চমৎকার ডিসপ্লের জন্য। প্রসেসর হিসেবে তারা ব্যবহার করেছে জি ভাই G100 চিরচেনা একটা চিপসেট। আমরা প্রচুর ফোনের রিভিউ করেছি, তবে দুঃখের ব্যাপার হচ্ছে আমাকে যেটা বলতে হচ্ছে সেটা হলো এই 2026 সালে এসে G100 এর একটা ফোন 31,000 টাকা দাম, এইটা আসলে
অ্যাকসেপ্টেবল না। আজকাল অনেক পাওয়ারফুল চিপসেট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। আমার কথা হচ্ছে যে ভাই একটা 4G ফোন কিনতে হবে আমাকে 31,000 টাকা দিয়ে, দিস ইজ টু মাচ ওভার প্রাইসড। এনিওয়ে G100 যথেষ্ট ভালো একটা চিপসেট, 6 ন্যানোমিটার আর্কিটেকচারের এই চিপসেটটা প্রচুর ফোনে ইউজ হয়েছে এবং যথেষ্ট ভালো পারফর্ম করে। তবে আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে এই দামে ইজিলি স্ন্যাপড্রাগন 7 সিরিজের চিপসেট দেওয়া যেত। G100 নিয়ে আপনারা অনেক ফোনের রিভিউ দেখেছেন আমাদের চ্যানেলে, সো প্রসেসরের ডিটেলস নিয়ে আলাপ করে লাভ নেই, আপনারা সবাই সেটা জানেন। এইটা আমি বলবো যে মিড রেঞ্জের ফোনের জন্য বেশ উপযুক্ত একটা চিপসেট। তবে এই ফোনের একটা ভালো ব্যাপারও আছে, সেটা হলো 256 GB স্টোরেজ, সেটা আবার UFS 2.2। স্টোরেজের সংকটের কারণে কিন্তু সারা দুনিয়ার স্মার্টফোনের দাম অনেক বেড়ে গিয়েছে, আপনারা অনেকে সেটা জানেন। সো এটা একটা ভালো ব্যাপার। আর 8GB র্যাম আছে, সেটা আবার ফিজিক্যাল র্যাম, ওই মেমোরি ফিউশন টিউশন কিছু না আর কি। অ্যাকচুয়াল র্যাম LPDDR4X এর র্যামের সংকট চলতেছে সারা পৃথিবীতে। আমার মনে হয় এই ফোনের দাম বেশি হওয়ার পেছনে এটা একটা বড় কারণ। Android 16 রয়েছে আউট অফ দ্য বক্স, এইটা একটা ভালো ব্যাপার। আর সেই সঙ্গে ওয়ালটনের ডিডো OS রয়েছে। ইউআইটা আগের চাইতে অনেকটা ফার্নিশড আমার কাছে মনে হয়েছে, বেশিরভাগ জায়গায় আপনি স্ন্যাপি ফিল পাবেন। অবশ্যই অ্যানিমেশন স্মুথনেস থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড ম্যানেজমেন্ট, র্যাম ম্যানেজমেন্ট, এই সমস্ত জায়গায় ওয়ালটনের কাজ করার আরও অনেক সুযোগ রয়েছে। বাট সফটওয়্যারে আলাপ করতে গেলে আমার নজর যে জায়গায় থাকে সেটা হলো আপডেট। ওয়ালটনের UI এর আপডেট পাওয়া যায় না ঠিক মতো, এটা একটা বড় ব্যাপার। আশা করছি ওয়ালটন এটা মাথায় রাখবে। আরেকটা জায়গায় এসে আমরা চমকে গিয়েছি বলতে পারেন, আর সেটা হলো G100 দিয়ে যতগুলো ফোনের আমরা রিভিউ পর্যন্ত করেছি, এই ফোনটার স্কোর সবচাইতে বেশি। দিস ইজ আনবিলিভেবল। এই চার্টের দিকে খেয়াল করে দেখেন, G100 এর সমস্ত ফোনগুলোর মধ্যে AnTuTu স্কোরের দিক দিয়ে ওয়ালটন Xenon X50 সবার ওপরে রয়েছে। গিগবেঞ্চে সিঙ্গেল করে 725, মাল্টি করে 2035 স্কোর করতে পেরেছে এই ফোনটা, সেটাও একটা ভালো ব্যাপার আমি বলবো। G100 যথেষ্ট ট্রাস্টেড একটা চিপসেট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর পাশাপাশি ওয়ালটন কিন্তু এই ফোনের মধ্যে এক্সট্রা কিছু মেকানিজম ইউজ করেছে, যেমন 7000 স্কোয়ার মিলিমিটার কুলিং এরিয়া রয়েছে এই ফোনটাতে, ফলে হিট প্রডিউস খুব একটা হয় না। তবে লং গেমিং সেশনে একটু ওয়ার্ম হয়, তবে টেনশনের তেমন কিছু আমি দেখি নাই। গেমিংয়ের ক্ষেত্রে ক্যাজুয়াল গেমিং ঠিকঠাক আছে, তবে হেভি গেমিংয়ে বেশ কিছু লিমিটেশন আপনি পাবেন। হাই গ্রাফিক্সের গেমিং এক্সপেক্ট করলে একটু হতাশ হতে পারেন। পাবজিতে আমরা মিডিয়াম গ্রাফিক্স দিয়ে ভালোই প্লেয়েবল গেম প্লে পেয়েছি, তবে কিছু সময় পরে একটু ল্যাগ দিচ্ছিল। তবে ফ্রি ফায়ারে ঠিকঠাক মতো আমরা খেলতে পেরেছি, হাই গ্রাফিক্স দিয়েও স্মুথলি প্লেয়েবল ছিল। ফোনের পারফরমেন্স যথেষ্ট ভালো, এই ব্যাপারে সন্দেহ নেই, যথেষ্ট স্ন্যাপি এবং আপনার এক্সপেকটেশন পূরণ করতে পারবে। বাট আপনি যদি দামটা মাথায় রাখেন তখনই দেখবেন যে একটু মন খারাপ হয়ে যাচ্ছে। ভাই 31,000 টাকায় বাজারে কিন্তু অন্যান্য আরও বেটার অপশন রয়েছে। সো আমার মনে হয় প্রাইসিংয়ের ব্যাপারে ওয়ালটনকে আর একটু সচেতন হতে হবে। এনিওয়ে ফোনের দাম কিন্তু অনেক বেড়েও গিয়েছে, সেটাও একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখা উচিত। বাট স্টিল মনে হয় যে এটার দাম আর একটু কম হলে ভালো হতো, বা আরও বেটার চিপসেট দিলে ভালো হতো। রিয়ারে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সেটা আবার সোনির IMX782, যথেষ্ট ভালো একটা সেন্সর এটা। আর 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও এখানে রয়েছে। সোনির মেইন সেন্সর শুনে ভাই আমার কাছে বেশ ভালো লাগছিল, কিন্তু ছবির কোয়ালিটি আবার ভিন্ন কথা বলছে। ডে লাইট ফটোগ্রাফিতে ডিটেলস ডিসেন্ট পেয়েছি, কালার আউটপুটও অ্যাকসেপ্টেবল ছিল আমাদের টেস্টিংয়ে। আর স্কিন টোন যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করে, এইটা একটা ভালো দিক। কিন্তু ডাইনামিক রেঞ্জটা আসলে আর একটু বেটার হওয়া উচিত ছিল। বেশিরভাগ ছবিতে এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে যথেষ্ট ওয়াশড আউট করে ফেলে ছবি। আর 64 মেগাপিক্সেল যে নামমাত্র সেটা বোঝা যাচ্ছে এই ছবিগুলো দেখে। কিন্তু এখানে ইস্যু হলো ওয়ালটন মার্কেটিং এর জন্য 0.08 মেগাপিক্সেল একটা ইউজলেস সেন্সর এখানে যোগ করেছে, যেটা বেসিক্যালি না করলেও হতো। আলট্রাওয়াইড শুটারটা 8 মেগাপিক্সেলের, যেটা এভারেজ কোয়ালিটির আমি বলবো, ডিসেন্ট। লো লাইটে নয়েজ প্রডিউস করার একটা প্রবণতা আছে এই লেন্সের। ফ্রন্টের ক্যামেরা অবশ্য ভালো, 32 মেগাপিক্সেলের যে সেন্সরটা তারা ব্যবহার করেছে, ডিসেন্ট ছবি পেয়েছি। সোশ্যাল মিডিয়ার জন্য রেডি মনে হলো আমাদের কাছে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে একটু স্ট্রাগল করে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড যদি একটু কমপ্লিকেটেড হয় তখনই একটু ওলট পালট করে ফেলে। আদার দ্যান দ্যাট সব মিলিয়ে ডিসেন্ট ছবি পাওয়া যাবে এই ক্যামেরা থেকে। সো ক্যামেরাতে অনেক বেশি কিছু আশা করে লাভ নাই, এইটা বেসিক্যালি ক্যামেরা ফোকাসড কোনো ফোন না। ব্যাটারি কিন্তু স্ট্যান্ডার্ডের চাইতে বেশি তারা ব্যবহার করেছে, 6300 mAh, যেটা ফোনের থিকনেস দেখে কিন্তু বোঝার উপায় নাই। আবার বক্সের মধ্যে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং চার্জার রয়েছে। আর ওয়ালটন এই ফোনে বাইপাস চার্জিং মেকানিজম ইউজ করেছে, এর ফলে চার্জিং এর সময় কিন্তু ফোন হিট হয় না, বা আপনি ফোন চার্জিং এর সময় ব্যবহারও করতে পারবেন। 6300 mAh এর ব্যাটারি যাদের কাছে একটু কম মনে হবে তারা তো অবশ্যই পাওয়ার ব্যাংক ইউজ করবেন। আজকাল পাওয়ার ব্যাংক কিন্তু ভালো সলিউশন, মানে ফোন আছে পাওয়ার ব্যাংক নাই এমন মানুষের সংখ্যা কিন্তু আজকাল কম। আর পাওয়ার ব্যাংক কিনলে কিউসিওর এই ছোটখাটো দেখতে মডেলটা মাথায় রাখতে পারেন। দেখতে ছোট হলেও এই পাওয়ার ব্যাংকে কিন্তু 35 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যেটা ওয়ালটনের Xenon X50 চার্জিং স্পিডের প্রায় কাছাকাছি। ডুয়াল স্টেরিও স্পিকার তারা ইউজ করেছে এই ফোনে, এবং
সেকেন্ডারি যে স্পিকার লেফট সাইডের তার জন্য ডেডিকেটেড গ্রিল আছে, অনেকে আবার ছোট্ট একটা গ্রিল ইউজ করে, বা অনেকে দেখেছি যে এয়ারপিস ওইটারেই লাউড স্পিকার গ্রিল হিসেবে ইউজ করে। ওয়ালটন সেটা করে নাই, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। মানে ওয়ালটনের যতগুলো ফোনের রিভিউ আমরা করেছি তার মধ্যে কিন্তু এটা উল্লেখযোগ্য, ভালোর দিক দিয়ে উল্লেখযোগ্য। ওয়াইফাই 5 রয়েছে ডুয়াল ব্যান্ডের, আর ব্লুটুথ 5.2 যেটা একটু ব্যাকডেটেড মনে হলো আমার কাছে, অ্যাটলিস্ট 5.4 ইউজ করা উচিত ছিল। আজকাল কিন্তু ব্লুটুথ 6.0 মার্কেটে চলে আসছে। তবে 31,000 টাকা দামের একটা ফোনে ওয়াইফাই 6 সাপোর্ট নাই, ব্যাপারটা বেশ দুঃখজনক। মানে হাই স্পিড ইন্টারনেট কিন্তু মিস করবে অনেকে, বিশেষ করে যাদের বাসা ওয়াইফাই 6 রাউটার আছে। এনিওয়ে, এআই ফিচারের অভাব নাই, যেহেতু এআই এর যুগ চলছে। ওয়ালটনও থেমে নেই, ওয়ালটনের জেনন এআই তারা ইউজ করেছে, জোরা এআই অ্যাসিস্ট্যান্ট ইন্টিগ্রেট করা আছে এই ফোনে, এআই ম্যাথ এবং ইংলিশ টিচার, এআই ইমেজ এডিটিং ইত্যাদি ইত্যাদি ফাংশনও এই ফোনে পাওয়া যাবে। ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে, আপনারা সবাই সেটা জানেন, বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে যে G100 চিপসেট দিয়ে একটা 4G ফোন 31,000 টাকা একটু বেশি প্রাইস। সো এইটা যদি 25-এর মধ্যে কভার করা যেত, ব্যাপারটা খুব বেশ ভালো একটা ডিল হতো। ওভারঅল এই ফোনের যে ওয়ার্কম্যানশিপ, বিল্ড কোয়ালিটি যথেষ্ট সফিস্টিকেটেড আমার কাছে মনে হলো, এবং ওয়ালটন ধীরে ধীরে মানে প্রিমিয়াম সেগমেন্টে প্রবেশ করতেছে। আমরা এই ফোন হাতে নিয়ে সেই রকমই একটা ফিল পেয়েছি, বাট স্টিল আমার মনে হয় দামের ব্যাপারটা আর একটু ওয়ালটনের মাথায় রাখা উচিত। এই ছিল আমাদের ওয়ালটন জেনন X50 ফোনের ইমপ্রেশন। আশা করছি আপনাদের অনেকের কাজে আসবে। সো যারা একদম সলিড একটা ফোন চান, যে বেশি ঝামেলায় যেতে চান না, একটা ফোন হবে আপনি অনেক দিন ধরে ব্যবহার করবেন, তাদের জন্য এই ফোনটা। কিন্তু আপনার যদি ব্যাপারটা এরকম হয় যে না, আমি 30-31,000 টাকা খরচ করব, আমি একদম পারফরমেন্স সেন্ট্রিক ফোন চাই, তাহলে হয়তো আপনাকে ভিন্ন কোনো অপশনের দিকে যেতে হতে পারে। এই ফোনের বেশ কিছু ভালো দিকও রয়েছে, পাশাপাশি কিছু কমতিও রয়েছে। ভালো মন্দ মিলিয়ে তো আমাদের জীবন আসলে। এনিওয়ে, কেমন লাগলো আপনাদের কাছে ওয়ালটনের জেনন X50 অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এরকম ভিডিও আরও যদি দেখতে চান, সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে। পরের কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।